বিশ্বকাপ ফুটবল 2026 আর বাংলাদেশের যেহেতু আর্জেন্টিনা ব্রাজিল ফ্যান সব থেকে বেশি, তাই প্রসঙ্গটা আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা দিয়েই শুরু করতে হয়। ব্রাজিলের কথা যদি বলি, প্রথম ধাপে দুটো ম্যাচ তারা খেলেছে। প্রথমটা মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র হয়েছে এবং পরেরটা হাইতির সঙ্গে 3-0 গোলে জিতেছে তারা। ভিনিসিয়াস জুনিয়র খুব ভালো খেলেছে, দুটো গোল করেছে এবং দুটোতে সে অ্যাসিস্ট করেছে। তাই স্বভাবতই বোঝা যাচ্ছে যে ব্রাজিল ভালো খেলছে, আশা করা যায়, প্রত্যাশাটাও বেশি। আর এদিকে যেহেতু ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি প্রত্যাশা অনেক বেশি, কারণ র্যাঙ্কিং এ তারা 1 নম্বরে রয়েছে আর প্রথম খেলায় আলজেরিয়ার সঙ্গে 3-0 গোলে তারা জিতেছে। আর সে হ্যাট্রিক করেছে আর কেউ নয়, আমাদের ভালোবাসার মেসি। তাই আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা। আরো অনেক দূর যেতে হবে, খেলা মাত্র শুরু। সবাইকে ওয়েলকাম করছি আমি তাসনুভা মোহনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর দেশ রূপান্তরের এই আয়োজনে। দেশ রূপান্তর স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল হক এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। দুজনকেই ওয়েলকাম করছি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের এই আয়োজন স্ট্রাইকারে। কেমন আছেন ভাইয়া? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। যতদূর জানি দুজনই এখানে আর্জেন্টিনার সাপোর্টার বসে আছে, যদিও পুতুল ফ্যান হিসেবে কথা বলবে, কিন্তু মামুনুল ভাইয়ের কাছে আমরা একটুখানি অ্যানালাইসিস নিয়ে একটুখানি জানতে চাইবো। প্রথমে জানতে চাই, এই যে আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়ার যে খেলাটি হলো এবং মেসি 38 বছর বয়সে এসে আবারও হ্যাট্রিক করলো, আবারও দেখিয়ে দিল যে মেসি ইজ মেসি, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, ওয়ার্ল্ড কাপ স্টার্টিং এর আগে মেসির ব্যাপারে অনেক কথা উঠলো যে লাস্ট ওয়ার্ল্ড কাপ সে চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার মানে অপূর্ণতা জায়গায় সব পূর্ণতা পেয়েছে। এরপর কেন সে ওয়ার্ল্ড কাপটা স্টার্ট? আসলে পুরো দেশ যখন চায় যে মেসি ফুটবল খেলুক, ন্যাশনাল টিমে খেলুক, আর্জেন্টিনা পুরো দেশ চায়। তাইলে আসলে লাস্ট বিগত 4 বছর যে MLS আমেরিকান লিগ যে ফুটবল MLS যেটা খেলেছে, ওখানেও সে বেস্ট পারফর্মার হিসাবে হয়ে এসেছে। এখন মেন জিনিস হচ্ছে দেশ চাইলে আপনার আমি না চাওয়ার কিছু নাই। এবং আপনি যেটা বললেন এইজ অনলি কাউন্ট, তার ফিটনেস বলেন আদার সবকিছুই আমি মনে করি ওই লেভেলে আছে, ইন্টারন্যাশনাল লেভেলেই আছে, ওখান থেকে তো আর নাই। আর এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার ওয়ার্ল্ডের আমরা মানে আমাদের জেনারেশন, আমরা যখন থেকে ফুটবল দেখা শুরু করি, আমরা পুরো জেনারেশন 17, 18, 19 বছর মেসি রোনাল্ডোর দৌরত্ব দেখেছি, একজন আরেকজনের রেকর্ড ভাঙা দেখেছি, অর্জন দেখেছি, তাদের খারাপ সময়ও দেখেছি। আমি মনে করি যে মেসিকে নিয়ে বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। তার দেশে বলবো যে তার যে ওয়ার্ল্ড কাপের একটা অপূর্ণতা ছিল, যে সে 5টা ওয়ার্ল্ড কাপ খেলে কোনো হ্যাট্রিক করতে পারে না, বা 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপে এসে সে স্টার্টিং এ তার ফার্স্ট ম্যাচে তার রেকর্ডটাও পূর্ণ করে নিল। আমি মনে করি যে তার অপূর্ণতার এখন কিছু নাই, এখন সে ফুটবলটাকে এনজয় করতেছে, দেশকে আবার ওয়ার্ল্ড কাপ জিতানোর জন্য স্বপ্ন দেখাচ্ছে সবাইকে, এবং তার বেস্ট পারফর্মটা আমরা সবাই দেখে যাচ্ছি। নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা তাদেরকে দেখবো না, সেটাই। আর 2026-এর ওয়ার্ল্ড কাপে এসে যারা আর্জেন্টিনা ফ্যান রয়েছে বাংলাদেশে, তাদের জন্য তো এটা আমি বলবো যে প্রথম ধাপেই একটা বিশাল বড় জয়। চ্যাম্পিয়ন ট্রফিটা অলরেডি তারা হাতে পেয়ে গেছে। কি বলো পুতুল, তুমি তো আর্জেন্টিনার ফ্যান, তোমার কাছে কেমন লাগছে? মেসি হ্যাট্রিক করেছে, ভীষণ ভালো লাগছে। মানে অর্জনের এত এত ফিরিস্তির পরে আসলে মনে হয় শেষ পালকটা যোগ হলো তার মুকুটে, কারণ এইটাই শুধু মানে আন্তর্জাতিক কোনো আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে তার একটা হ্যাট্রিক হলো এবং আরো ঝলমল করে উঠলো তার শিরোপাটা। আর এছাড়া তো তার জীবনে আর কিছু পাওয়ার আছে বলে মনে হয় না। তবে যেটা সবচেয়ে বড় বিস্ময় লাগে সেটা হচ্ছে যে যেহেতু বয়সের হিসেবে বলাই হচ্ছিল যে এবার হয়তো সে কিছুটা অকার্যকর হয়ে থাকতে পারে আর্জেন্টিনার জন্য, হয়তো বা তাকে শুধু নামে মাত্র রাখা হচ্ছে তার দলকে উজ্জীবিত করার জন্য, কিন্তু সেটা একেবারেই তো ভেঙে চুরে সে ধারণা মানে মিথ্যা প্রমাণ করলেন তিনি। কারণ এই এখনকার মেসি আরো পরিণত এবং তার খেলার কৌশল তিনি যেভাবে বদলেছেন, তিনি যেভাবে নিজেকে আনমার্ক রাখছেন, যেখান থেকে আরো বেশি গোল বের করে আনা সম্ভব হচ্ছে, এবং মানে তিনি যেভাবে ধীর স্থির থাকছেন, শুধুমাত্র ওই সুযোগটার অপেক্ষায় থাকছেন যেই মুহূর্তে তিনি একটা গোল করতে পারবেন। বাকি সময়টুকু কিন্তু নিজেকে তিনি ব্যয় করছেন না, রেখে দিচ্ছেন যথাযথ সময়ের জন্য। তো সেইটা খুব মানে বিস্ময়কর লাগছে যে হয়তো বয়সের সঙ্গে সঙ্গে এমনটাই হবার কথা। এবং আমরা কিন্তু ওই হাইলাইটস গুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে মেসি গোলটা আসলে ঠিক কিভাবে করলো, আর ওটাই দেখতে ভীষণ ভালো লাগে যে যেই জায়গাটাতে আসলে মনে হয় যে না, এখানে আসলে গোলটা বোধ হয় না করতে পারবে, এখানে গোলকিপার অনেক অনেক বেশি স্ট্রং পারফরমেন্স দেখাচ্ছে, সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে গোলটা যখন হয়ে যায় তখন মানুষ বলে যে দ্যাটস ওয়াই
হিজ মেসি। হ্যাঁ anyway, একদমই। আরেকটা জিনিস হ্যাঁ, খুব please. মানে খুব ভালো লাগে দেখতে, যখন পরের দিকে স্ক্যান করা হয় গোলগুলো, আমরা যখন আরো অনেক বেশি বিশ্লেষণ দেখতে থাকি, তখন দেখি যে সাধারণত আমরা যেখানে বলটা যাবে বলে ধারণা করছি যে পাসটা মনে হয় এদিকে যেতে পারে, তিনি সম্পূর্ণ একটা অন্য কিছু করেন। তো এজন্যই তিনি মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠতা। সত্যি তাই। তবে আজকে স্ট্রাইকার একেবারে মেসিময় করতে চাই না, আরো অনেক কিছু জানতে চাইবো যেহেতু মামুন ভাই আমাদের সঙ্গে আছেন। আর মামুন ভাই যখন খেলেছেন একটা সময় কি দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত প্লেয়ার ছিলেন তিনি, সেটা সবাই জানেন। তাই ফুটবল নিয়ে ওনার অ্যানালাইজিং যে ব্যাপারগুলো সেগুলো আসলে অনেক বেশি সুচারুরূপেই আমরা জানতে পারবো আপনার কাছ থেকে। আরো অনেকগুলো দল আছে এখানে, নেদারল্যান্ডস ভালো খেলছে, স্পেনের কথা যদি বলি, জার্মানির কথা যদি বলি, বা সেনেগাল, আইভরি কোস্টও ভালো খেলছে, সবকিছু ভালো খেলছে। কিন্তু আমার ঘুরে ফিরে আসলে আবারও একটুখানি আর্জেন্টিনার কাছে ফিরে আসতে ইচ্ছে করছে, কারণ গোলকিপার একটা এমন শক্তিশালী একটা জায়গা স্ট্যান্ড করে যে গোলকিপার যদি স্ট্রং না হয় একটা দলের, সেই ক্ষেত্রে কিন্তু সেই দল আসলে ভালো খেলছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেই ভালো খেলাটা আর ভালো পর্যায়ে থাকে না। তো সেই জায়গায় কি কোথাও ডিমারিওর অভাবটা আপনার মনে হয় যে একটু কি বেশি, না কি বলবেন আপনি? দেখেন, আর্জেন্টিনার ডিমারিয়ার অভাবটা থাকবে, কারণ হচ্ছিল সে বিগত লং টাইম ধরে দেশকে সার্ভিস দিচ্ছে এবং প্রত্যেকটা কোপাতে বলেন, চ্যাম্পিয়ন কোপার ফাইনালে তার গোল, লাস্ট ওয়ার্ল্ড কাপেও তার গোল, সবকিছু মিলে ওই জায়গাটুকুতে যে প্লেয়ারটা খেলছে সে অনেক ইয়ং, সে স্পেস পাচ্ছে খেলার এবং তার সুযোগ আছে। ডিমারিয়ার মতো হবে না, বা ডিমারিয়ার থেকে বেস্ট প্লেয়ার হইতে পারে, বা ডিমারিয়ার মতো আসলে ওই ধরনের ফুটবলার হবে না। আমি মনে করি যে ওই জায়গাটুকুতে সুযোগ আছে, স্পেস আছে, সে যদি ওই স্পেসটা কাজে লাগাইতে পারে, এটা আর্জেন্টাইন ফুটবলের জন্য বেটার হবে। একটু এশিয়ার কথাও আপনার কাছ থেকে জানতে চাই, যে আমাদের প্রথম ধাপের বিশ্বকাপে এশিয়ার যে দলগুলো যারা খেলেছে তারা ভালো খেলছিল, কিন্তু পরবর্তীতে যে খেলাগুলো সেখানে আমরা দেখলাম যে তাদের মধ্যে জাপান এখনো পর্যন্ত টিকে আছে, 4-0 গোলে তারা জিতেছে, কিন্তু বাকি দলগুলোর অবস্থাটা একটুখানি শোচনীয়ই বলতে হবে। এটা দেখেন, কেন? ওয়ার্ল্ড কাপের ফার্স্ট স্টার্টিংটা এশিয়ার যে ফুটবল আমরা দেখেছি, যে আমাদের আসলে মানে এশিয়ান লেভেলের ফুটবল উন্নতির দিকে যাওয়া, আমরা বুঝতে পারি যে ল্যাতিনের সঙ্গে আমরা ফাইট করছি, ইউরোপিয়ানের থেকে আমরা পয়েন্ট নিচ্ছি, সবকিছু ছিল একটা মানে ফার্স্ট রাউন্ডটা ছিল আমাদের জন্য সুখবর। সেকেন্ড রাউন্ডে এসে যখন আমরা হারা, ড্র স্টার্ট করেছি এবং 6-0 হারা, মানে আপনার কানাডার সঙ্গে কাতারে 6-0 লস করা, এটা আসলে আমাদের ডিজাস্টার্স একটা জায়গা। আমি মনে করি যে এখান থেকে জাপান আবার ভিন্নতা 4-0 জিতেছে, মানে এটা আসলে অবাক হওয়ার কিছু না, আবার অবাক হওয়ার মতোই কাণ্ড। দুই ধরনের। আমি বলবো যে আমাদের যে অ্যাভারেজটা যে আসলে ভালো না, তার সেটা এই এশিয়ান ফুটবল যে আমরা কেন ইউরোপের থেকে পিছিয়ে, এশিয়ার ফুটবল কেন আমরা ল্যাতিনের থেকে অ্যাভারেজলি পিছিয়ে, যে আমরা প্রত্যেকটা ম্যাচ কেন জয় দিকে খেলতে পারি না, প্রত্যেকটা ম্যাচ কেন আমরা পয়েন্ট লেভেল, আমাদের কেন আপ অ্যান্ড ডাউন হয়, দেশে আমাদের এশিয়ার ফুটবলের জায়গাটা এখানে আমাদের ঘাটতি। আমরা যখনই এভারেজে ভালো খেলতে থাকবো তখন দেখবেন আমাদের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের কোনো দূরত্ব থাকবে না, আমাদের সঙ্গে ল্যাতিনের কোনো দূরত্ব থাকবে না। আচ্ছা, টিমের স্ট্র্যাটেজি ওয়াইজ আপনার কাছে কি মনে হয় যে কোন কোন দল আসলে তারা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্বকাপে দেখেন, পারফর্ম আপনার করে? বুদ্ধির থেকে বড় জিনিস হলো আপনার টিম স্ট্রেংথ। আপনার যখন স্কোয়াড দেখবেন 23 জনের স্কোয়াড হয়, 23 জনের স্কোয়াড, আপনার যখন প্লেয়ারদের নাম দেখবেন তখন টিম স্ট্রেংথ। প্রত্যেকটা পজিশনে আপনার প্লেয়ারদের যদি অ্যাভারেজ করুন অন্য দেশের সঙ্গে, আপনার আর্জেন্টিনার ধরেন একটা 23 জনের স্কোয়াড আছে, 11 খেলবে এই টিম, 11 সঙ্গে ফ্রান্সের 11 ধরেন, আমি ধরলাম ফ্রান্সের 11, এবং ফ্রান্সের 23 জনের স্কোয়াড দেখেন, হেড টু হেডে যখন আপনি যাবেন তখন কিন্তু আর্জেন্টিনা ফ্রান্সের থেকে অনেক দূর থেকে ফ্রান্স এগিয়ে, কারণ এক মেসিকে দিয়ে আপনি একটা রান করাটা ডিফিকাল্ট। এজ এ টিম যখন আপনি খেলবেন, আপনাকে চেঞ্জিং, এখন আরো একটা ম্যাচ বাড়তে পারছে, ম্যাচ অনেক, তার মধ্যে আপনার নকআউট সিস্টেম, এখন আগে ছিল 16টা, এখন হচ্ছে 32টা, তাহলে আপনি একটা নকআউট রাউন্ড আগে আপনি একটা বেশি খেলছেন। তার মধ্যে আপনার আমি বলবো যে ফ্রান্সের যে আপনাদের বেঞ্চের যে জায়গাটা বলা হয় যে বেঞ্চের সবচেয়ে বেশি, সেটা জার্মান প্রমাণ করেছে। জার্মানের যে লাস্ট ম্যাচে 2 গোল করেছে, সে কিন্তু চেঞ্জিং এ প্লেয়ার, এবং সে বিগত প্রথম ম্যাচও সে চেঞ্জিং এ নেমে গোল করেছে, 2টা অ্যাসিস্ট করেছে। যে এই ধরনের বেঞ্চ যখন ক্লিক করা শুরু করবে তখন আপনার একটা দেশ রান করা সুন্দরভাবে রান করা শুরু এবং করবে। এই কারণেই আমার মনে হয় যে মানে জার্মানির যে স্ট্র্যাটেজিটার কথা আপনি বললেন, যে সেই কারণে বোধহয় বাংলাদেশেও একটা ভালো জার্মান ফ্যান বেস তৈরি হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা বাড়ছে
দিনকে দিন? দেখেন, জার্মান ফ্যান পেজ এখন থেকে না, জার্মান ইতালির ফ্যান পেজ সেই 86 80 আগে থেকে, মানে বলছি ফ্যান বেসটা বাড়ছে, আমাদের 86 থেকে জার্মান ফ্যান পেজটা তৈরি হওয়া, আর্জেন্টিনাকে 90 তে হারিয়ে দেওয়া, সবকিছু মিলে আমি বলবো যে জার্মান ফ্যান পেজ অলরেডি আছে। জার্মানকে ভালোবাসে তারা, আসলে কিছুটা 50-60-55 বছর বয়সী মানুষরা জার্মানকে পছন্দ করে, সেম লাইক ইতালি। কারণ আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে যদি আপনি ব্রাজিলের পিছে কোন দুইটার দেশ আছে, জার্মান আর ইতালি 4টা করে স্টার আছে। এখন আপনার ফ্যান পেজ বাড়ার ক্ষেত্রে পর্তুগালের ফ্যান পেজটা আমাদের দেশে এখন ইয়ং বিকজ অফ CR7। আপনাকে এখন মানে আপনার যদি আর্জেন্টিনার বাইরে যদি কাউকে সাপোর্টে যান আপনি এখনকার জেনারেশনে, সেটা হচ্ছে পর্তুগাল। বাট ইতালি জার্মানের একটা ফ্যান, বিশাল একটা ফ্যান আছে। জার্মানের তো আসলে বিশাল ফ্যান আছে, যেটা আমরা আসলে খুব কম দেখতে পাই। কারণ তাদের ফ্যান তো এই যে 50 আপ, তাদের ইয়ং বয়সে পতাকা ঝোলানোর অবস্থা থাকে। আমি মনে করি যে আমাদের দেশের ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা কখন এনজয় করি। আপুর সঙ্গে একটা শোতে আমরা বলেছিলাম, তখন আর্জেন্টিনা ব্রাজিল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা মাঠে নামে নাই। ফুটবলের আমেজ তখনই আসে যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা মাঠে নেমেছে। এখন অলরেডি ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ড স্টার্ট। স্পেনের ম্যাচ আছে কালকে, জার্মান কোয়ালিফাই করলো, এটাই বললাম যে ব্রাজিলের 3 পয়েন্ট পেয়ে ব্রাজিলও সেকেন্ড রাউন্ডে মোটামুটি কনফার্ম করে ফেললো। মরক্কো সেম 3 পয়েন্ট নিয়ে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে চলে গেল। তাদের যে থার্ড ম্যাচটা চ্যাম্পিয়ন রানার্স আপের ব্যাপার, এখন থার্ড ম্যাচটা হয়ে গেছে। স্পেন আজকে জিতলে আপনার স্পেনের সেম জিনিস, তারা গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার পথে যাবে। থার্ড ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের নামবে। তাই আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের অলরেডি আমেজটা শুরু হয়ে গেল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা কথা বলতেছে, ব্রাজিল আর আর্জেন্টাইন হেটাররা কথা বলতেছে, ব্রাজিলের হেটাররা ব্রাজিলের ব্যাপারে কথা বলতেছে। সবকিছু মিলে আপনাকে একটা জায়গায় দেখতে হবে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এই ওয়ার্ল্ড কাপে, নাইলে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবেন না। এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে আপনার ওয়ার্ল্ডের বেস্ট দেশগুলি যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের দাবিদার, তাদের সবাইকে হারিয়ে আপনাকে ওই মুকুটটা ধরতে হবে। একদমই তাই। কিন্তু আমরা এখানে আসলে সব দল নিয়ে, এই যে লাস্টের লাইনটাতে মোহন ভাই যেটি বললেন যে সব দল নিয়ে আমরা কথা বলবো। আর এই যে ফ্যান বেজের কথা যে আমি বলছি, যেটা জার্মানির প্রসঙ্গ থেকে শুরু হয়ে CR7, রোনালদোর প্রসঙ্গে, পর্তুগালের প্রসঙ্গে সে চেকলো, যেখানে আসলে আমি জানি না দলগত কারণেই হয়তো বা CR7 এর পজিশনটা এখন খুব একটা ভালো অবস্থায় নেই। তারপরও পর্তুগালের একটা দারুণ ফ্যান বেজ রয়েছে আমাদের জেনজিদের মধ্যে। পুতুল হয়তো আমার কথার সঙ্গে একমত হবে। আমি জানতে চাই একটুখানি তোমাদের খেলা দেখার ব্যাপারটা। তোমার যে সংসার সঙ্গী, তিনিও কি আর্জেন্টিনা সাপোর্ট করে কিনা? না, তিনি ব্রাজিল সাপোর্ট করেন। ও মানে দুপক্ষের মানুষ, দুজন দুপক্ষের। এবং তারপরে তৃতীয় দল হচ্ছে অস্ট্রেলিয়া, আমাদের দ্বিতীয় ঘর। যেহেতু অস্ট্রেলিয়া খেলছে, না ছোটজন তো অবশ্যই, সে তো অস্ট্রেলিয়ার নাগরিকই। আমার সংসার সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিক এবং আমিও আধা নাগরিক, সুতরাং সেটাকে সাপোর্ট না, মানে সমর্থন না জানানোর কোনো কারণ নেই। তবে আমাদের মূল সমর্থনের জায়গাটা আমার আর্জেন্টিনা এবং রেজার ব্রাজিল। তবে আমরা দুজনই খুব শান্তিপ্রিয় সমর্থক, আমরা কিন্তু খেলাটা উপভোগ করি। ব্রাজিলের ম্যাচের দিন যেমনি আমি তার পাশে বসে খেলাটা খুব দেখতে থাকি, মনে মনে বলি না যে গোল খেলে খুব ভালো হয়, আমি চাই যে ভালো খেলুক, খেলাটা সুন্দর হোক। তেমনি আর্জেন্টিনার ম্যাচের ক্ষেত্রেও তাই হয়। আচ্ছা, বেশিরভাগ ম্যাচই তো আসলে যেহেতু আমেরিকা মেক্সিকোতে হচ্ছে আর বাংলাদেশ টাইমিং এ মধ্যরাতেই কিংবা দেখা যায় ভোর রাতের দিকে ম্যাচগুলো হচ্ছে, তো অসুবিধা তো একটু হয়ই আমাদের বাংলাদেশে। অসুবিধা হচ্ছে মানে ম্যাচগুলো দেখা যাচ্ছে, মানে কি স্পেসিফিক ম্যাচগুলো দেখা হয় নাকি সবগুলোই দেখা হচ্ছে? না, বাছাই তো করতেই হয়, কারণ যেহেতু পরদিন কাজ থাকে, তো সেই হিসেবে দেখা যায় সারাদিনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ যেটা, সেটা হয়তো দেখছি। আর নিজেদের খেলাগুলো তো কথাই নেই, আর্জেন্টিনা তো সব ম্যাচ দেখবো। সেদিন আর্জেন্টিনার ম্যাচের দিন আমি কাজই রাখিনি কোনো। আগামীকালকের দিনটা কর্মবিরতি, আমার ম্যাচ দেখতে হবে। এবং আর এছাড়া অন্যান্য খেলাগুলোর মধ্যে বাছাই, মানে গ্রুপ পর্বে তো একটু বাছাই করতেই হয়, পরবর্তী থেকে সব দেখবো। আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এই জন্য আমি বলছি না যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি নাকি অন্য দল সাপোর্ট করি, এই জন্য বলছি কারণ বাংলাদেশে একেবারে শেষ পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল টিকে থাকলে আসলে ফুটবলের যে একটা জমজমাট ব্যাপার, সেটা সব থেকে বেশি টিকে থাকে। কি বলেন? হ্যাঁ, একটু ব্রাজিলের প্রসঙ্গে আসতে চাই। আমি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলছিলাম যে 2টো গোল করেছে এবং 2টো গোল অ্যাসিস্ট করেছে, সে খুব ভালো খেলছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার খেলাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আপনি স্প্যানিশ লিগে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে বিনির আপনার ফার্স্ট ম্যাচ পুরো মরক্কোর এগেইনস্টে একাই বিনি খেলেছে এবং সে গোল মানে এক্সট্রাঅর্ডিনারি গোলও করেছে দেখার মতো। বিনির পারফরম্যান্স ছাড়া ফার্স্ট ম্যাচে কারো ওইভাবে পারফর্ম করতে পারে না। সেকেন্ড ম্যাচে এসেও বিনির
আপনার বিনির জাদু শুরু হলো। বিনি একটা গোল করলো, 2টা গোল ফার্স্টে করালো, 3 নাম্বার গোলটা সে করলো। অ্যাজ এ টিম ব্রাজিল সেকেন্ড ম্যাচ খুবই দেখার মতো ছিল এবং প্রত্যেকটা পজিশনে পারফর্ম করে স্টার্ট করছে। বাট বিনি ছিল একদম ভিন্ন রূপে। বিনিকে আপনার যদি এখন ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলে, বিনিকে আপনার যদি গোল করতে থাকি ভাবে, তাহলে গোল্ডেন বলর বুটেরও দাবিদার বলতে পারবেন এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলে গোল্ডেন বলেরও দাবিদার তাকে বলতে পারবেন, কারণ বিনির পারফরমেন্সটা ছিল দেখার মতো। একদমই। আর যেহেতু রিয়াল মাদ্রিদের প্লেয়ার, সে আনচেলত্তি তার কোচ ছিল, সো তাদের মধ্যে একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। ভবিষ্যতে হয়তো তাকে আরো বেশি ভালো পারফরমেন্সে আমরা দেখতে পাবো, তাকে আরো ভালো খেলাবে, সেই ধরনের একটা কিছু আশা করা যেতেই পারে। অলমোস্ট বিনি হচ্ছিল সুপারস্টার। ব্রাজিল ফুটবলে যদি আপনি নেইমারের পর কোনো কথা বলেন, তাহলে আপনাকে বিনির কথা বলতে হবে, কারণ হি ইজ এ পারফর্মার। বিগত 4 বছর ধরে সে পারফর্ম করে যাচ্ছে এবং সুপারস্টার, ব্রাজিলের সুপারস্টার। ওয়ার্ল্ড ফুটবলে 5 জন বা 10 জনের নাম বললে আপনি বিনির নাম না বলাটা আসলে মানানসই না। বিনির নাম আপনাকে বলতে হবে, কারণ বিনির ওই ধরনের প্লেয়ার। আমি মনে করি যে বিনির কারণে আপনার ডিফারেন্সটা তৈরি হচ্ছে। ব্রাজিলকে একাই সে বিনি এখন সেফ জায়গায়, সেফ জোনে নিয়ে যাচ্ছে। সেকেন্ড ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স, ফার্স্ট ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স, তৃতীয় ম্যাচে আরো বেশি সে তার বেস্ট পারফর্মটা আরো বেশি করতে পারবে, কারণ তার সাপোর্টিং প্লেয়াররা যদি পারফর্ম করা শুরু করে, তাহলে আমি মনে করি বিনির জন্য আরো ইজি ব্রাজিলকে ক্যারি করা। আচ্ছা, বিনিকে নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু আমাদেরকে নেইমারকে নিয়ে তো কথা বলতে হবে, কারণ নেইমার কত বড় সুপারস্টার সেটা আমরা সবাই জানি, এবং নেইমারের প্রচুর প্রচুর ফ্যান রয়েছে বাংলাদেশে। সেই নেইমারকে আমরা খেলতে দেখবো সামনে, মানে নেইমারের যে পারফরমেন্স সেটা নিয়ে একটুখানি জানতে চাই। দেখেন, ব্রাজিলের টিমে যদি নেইমার ইন হয়, ব্রাজিলের স্ট্রেংথ আরো বেশি বেড়ে যাবে অ্যাটাকিং জোনে। যে জায়গায় ব্রাজিল আসলে যে জায়গাটুকুতে নাম্বার 10-এ যে কাজটা করা দরকার, নেইমার সেটা যদি ফিট থাকে, ইনজুরি না থাকে, প্রবাবলি যদি ভালো ফিট থাকে, আমি মনে করি যে নেইমার আসলে অ্যাটাকিং জোন আরো বেশি স্ট্রং হবে ব্রাজিলের। এবং নেইমার তো পারফর্ম করাটা খুবই জরুরি ব্রাজিলের জন্য, কারণ এই যে লাস্ট সুপারস্টার, মানে শৈল্পিক ফুটবলের যে ব্রাজিলকে আমরা বলি লাস্ট শৈল্পিক ফুটবলার, ব্রাজিলের লাস্ট প্রোডাক্ট হচ্ছিল শৈল্পিক ফুটবলের নেইমার। এরপর আর কোনো শৈল্পিক ফুটবলার নাই, কোনো প্রোডাক্ট নাই। তাহলে নেইমারের পারফর্ম, নেইমার টিমে ইন করা মানে ব্রাজিলের স্ট্রেংথ বাড়া, নেইমার ইন করা মানে ব্রাজিলের আরো দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এখন আমি জানি না নেইমারের এখন ফিজিক্যালি অবস্থা কি এবং তার ইনজুরির অবস্থা কি। সে যদি ফিট থাকে, আই থিঙ্ক সে তার মতো ডেঞ্জার প্লেয়ার ওয়ার্ল্ড ফুটবলে 2-1 জন, এমবাপ্পে, মেসির সঙ্গে পর বলবো না, তাদের সঙ্গে নেইমার একজন ডেঞ্জার ভূমিকা রাখবে। এবং ওয়ার্ল্ড ফুটবলে তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদি আপনি ফাইনাল খেলতে যান, এটা নেইমারের হাত ধরেই আপনার ব্রাজিল ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। আমরা সেই ডেঞ্জার খেলাটা দেখার অপেক্ষায় রইলাম। আর যেহেতু বাংলাদেশে আমি বলবো যে 90% মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্ট করে, তাই এই দুটো দলকে পাশে রেখে আমি অন্যান্য দলের কথা প্রসঙ্গ একটুখানি আসতে চাই। ফ্রান্সের এমবাপ্পে নিয়ে কথা বলতে যদি হয়, তাহলে সেও তো সুপারস্টার, এবং এমবাপ্পে আর খেলার সম্পর্কে আর কি বা বলার আছে, সেটা আসলে চোখ ধাঁধানো খেলা, তিনি খেলে এসেছেন সবসময়। এবং স্পেনের ইয়ামালের খেলা নিয়ে যদি কথা বলতে হয়, সেটাকে আপনি কি করে মূল্যায়ন করেন? দেখেন, ফার্স্ট ম্যাচটা স্পেনের ইয়ামালকে রেস্ট দিয়েছে। ইয়ামাল ইনজুরিতে ছিল, রিকভার করার সময় পায়নি, বাট টিমের বিপদে তাকে নামানো হয়েছে লাস্ট 10-15 মিনিট। 17-18 বছরের বয়সে একটা প্লেয়ার ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ারের খেতাব অর্জন করবে, এবং অলরেডি সে প্রমাণ, স্প্যানিশ লিগে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট পারফর্মারের নাম, ইয়ামালের নাম আসবে, সেটা আসলে ফার্স্ট ম্যাচে আমরা কেউ দেখতে পারি না, কারণ তাকে খেলানো হচ্ছে লাস্ট 10 মিনিট। বাট আজকে তার টিমের খেলা, তার হাত ধরে স্পেন আবার ফাইনাল খেলবে, সেটা স্পেনবাসী প্রত্যাশা করে। এবং মানে তাকে ঘিরে ওয়ার্ল্ড ফুটবল অনেক আলোচনা সমালোচনা যেটাই হোক, যে সব জায়গায় যে 17-18 বছরের বয়সে একটা বাচ্চা ওয়ার্ল্ড কাপ হবে, মানে আমি বলবো যে ইয়ামালের আসল রূপ বা ইয়ামালের বেস্ট পারফর্মটা আপনি আজকে দেখতে পাবেন যদি সে পুরোপুরি ফিট থাকে। যে ফার্স্টে যখন ইনজুরি রিকভার হচ্ছিল, তাকে 15 মিনিটসে তার সামান্য আমরা কিছু টুকটাক জাদু দেখেছি, রিয়েল জাদুটা আজকে দেখবো। সেটার জন্য সারা ওয়ার্ল্ড আর বাংলাদেশের আমরা যারা এক্স প্লেয়ার, আমরা এক্স প্লেয়ার, তারা আসলে তার ভালো ফুটবলটা যেটা বার্সেলোনায় দেখেছি, আমরা চাই যে তার থেকে বেস্ট ফুটবল সে খেলে, সেটা আমরা উপভোগ করার জন্য
অপেক্ষায় আছি। নিশ্চয়ই নিশ্চয়ই দলের সাপোর্টার বড় কথা নয়, আসলে ফুটবল বিশ্বকাপ বলে কথা, এখানে যে দল যে দেশই খেলুক না কেন, এবং স্পেসিফিক্যালি আসলে কোনো প্লেয়ার যদি চোখ ধাঁধানো খেলা খেলে তখন আসলে সবকিছুকে ছাপিয়ে আমাদের চোখটা আসলে সেই প্লেয়ারের দিকে চলে যায়, তাই না পুতুল? একদম। সেক্ষেত্রে আমরা শুধু মেসির কথা বা শুধু নেইমারের কথা, শুধু এমবাপ্পের কথা বলবো না, সেক্ষেত্রে ইয়ামালের মতো, ভিনির মতো, এরকম আরো জুনিয়র জুনিয়র যারা আছে, যারা উঠে আসবে, তারাও, তাদেরকে নিয়েও একদিন হয়তো বা আমরা এরকম ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে চাইবো। তো একেবারে শেষের দিকটাতে আছে সবকিছু মিলিয়ে প্রতিটা বিশ্বকাপই আসলে ওই শব্দটা, যতগুলো ভালো ভালো শব্দ জুড়ে দেওয়া যায়, উন্মাদনাটাই সব থেকে বেশি ভালো লাগে আমার শুনতে এবং বলতেও বেশি ভালো লাগে। তো এবারের উন্মাদনাটা আসলে কেমন হচ্ছে, ফেস্টিভ মুডটা কেমন, সবকিছু মিলে কি মনে হয়? বিশ্বকাপ এলে তো বাংলাদেশের রংটাই বদলে যায়। তর্কটা এনজয় করো সোশ্যাল মিডিয়ায়? খুব বেশি না, আমি ফুটবল অনুরাগী মানুষ, আমি গঠনমূলক সমালোচনা করতে এবং শুনতে ভালোবাসি, কিন্তু খুব ছেলে মানুষই ওই যে ট্রোল গুলা ভালো লাগে না। ভালো লাগে। কারণ যারা ওই বিশ্বমঞ্চের ওই জায়গাটায় খেলছেন তারা প্রত্যেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ওখানটায় গেছেন, সুতরাং আমরা তাদেরকে নিয়ে কথা বলার মনে হয় তেমন কেউ নই। তারপরেও সেটা যদি একটা মজার অংশ হিসেবে বলা হয় তাহলেও সেটারও একটা সীমা থাকা উচিত, কারণ অনেক সময় দেখছি যে আমরা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা এত বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছি আমরা যে একদম মানে ফেসবুকে ব্লক করা, একদম মুখ দেখা থেকে বন্ধ, তো সেই জায়গাটা চাই না। হ্যাঁ, কিন্তু দেখো এই খেলোয়াড়দের মধ্যে কত সম্প্রীতি, তারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অথচ আমরা অনুরাগীরা যদি মারামারি করি ব্যাপারটা কেমন হয়? তো সেটাই চাইবো যে আমি তো ভাবছি যে বিশ্বকাপটা শেষ হয়ে গেলে আবার আমাদের ফেসবুকটা বর্ণহীন হয়ে যাবে হয়তো, কারণ এখন প্রত্যেকের ফেসবুক জুড়ে আনন্দ, খেলাটা চলছে, প্রত্যেকের দল ভালো করছেন, সামনে এগিয়ে যাচ্ছেন, তো সেই জায়গাটা ভীষণ উপভোগ করি আর কি। বিশ্বকাপ খেলাটা 40 দিনের, কিন্তু আমাদের জন্য এই 40 দিনই আসলে, প্রতিটা দিনই আসলে ফেস্টিভ মুডের একটা সময়। তো আমরা এই 40টা দিনই আসলে ভীষণ ভাবে এনজয় করব। আর যেহেতু আমরা সঙ্গীত শিল্পীকে আমাদের অনুষ্ঠানে এনেছি, তার কণ্ঠে একটা ছোট্ট গান শুনতে শুনতে আজকে আয়োজন শেষ করবো। তার আগে মামুন ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ যারা জুনিয়র যারা রয়েছে ফুটবলে এখন যারা খেলতে আসে, হামজা চৌধুরীর নাম তো সবাই জানে, একেবারে 4 বছরের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, এবং তাকে কে না ভালোবাসে, এত ভালো খেলছে সে। তার পাশাপাশি আর বাকি যারা খেলছে তারাও অনেক ভালো খেলছে। এখন নতুন করে বাংলাদেশে ফুটবলের একটা জোয়ার চলে এসেছে, জেগে উঠেছে। তো আমরাও বোধহয়, আমি জানি না অনেক বেশি বলে ফেলছি কিনা, কিন্তু আবেগী বাঙালি তো, আমার মনে হয় যে কোনো একটা বিশ্বকাপে হয়তো বাংলাদেশের নামটা, বাংলাদেশের পতাকাটাও আমরা একদিন দেখতে পাবো। তো যারা খেলছে, আসলে এটা তো আমরা নিজেরাই চাই যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, আমাদের দেশে ওয়ার্ল্ড কাপের ফ্ল্যাগে আপনার 48টা দেশের মধ্যে আমাদের জানি বাংলাদেশের ফ্ল্যাগটা অলরেডি আমাদের ফিফা ওয়ার্ল্ডের, যখন আমরা 215টা দেশ অন্তর্ভুক্ত, 18টা ওখানে আমাদের ফ্ল্যাগ আছে, বাট আমরা চাই যে আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের ফ্ল্যাগটা ওখানে জাতীয় সঙ্গীত বাজুক, বাট এটা আমাদের জন্য অনেক টাফ, এটা আমাদের জন্য ইজি কোনো উঠতে না, কারণ আমাদের ফার্স্ট এশিয়া কোয়ালিফাই করতে হবে, আমাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে হবে, দেন আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই দিকে মনোযোগ দিতে পারবো। বাট আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে আপনার স্ট্রাকচার, এটা অনেক চেঞ্জ দরকার। আমরা আবেগী বাংলাদেশ, আমরা আবেগেই ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, বাট বাস্তবতা আসলে আমরা আসলে মুভমেন্ট করাটা বা বোঝাটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যারা ফুটবল খেলে, যারা ফুটবল সম্পর্কে ধারণা রাখে, তারা জানে আমাদের স্ট্রাকচারটা কেমন। গভর্নমেন্ট যদি চায়, প্রত্যেকটা গভর্নমেন্ট যদি চায় ফুটবল উন্নতি করুক, প্রত্যেকটা গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে ফুটবল ফেডারেশন যদি চায় আমাদের, এই যে বললেন এক হামজা আসাতে আমাদের ফুটবল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। আমি বারবার বলি আমরা আসলে ফুটবল কালচার দেশ না, ফুটবল কালচার দেশ না, এখন আমি বলি আমরা এখন ফুটবল কালচারের দেশ। হামজা আসার পর আমি একদিন বলছি যে আমরা এখন ফুটবল কালচারের দেশ। এই এখন ওই ভিউটা, ওই জায়গাটুকুতে যদি আমরা কাজ করতে পারি, ফুটবল ফেডারেশন যদি কাজ করতে পারে, গভর্নমেন্ট কাজ করতে পারে, তাহলে আমরা আসলে আশা রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা মামুন ভাই, যে মানে শুধুমাত্র এক পেশে বক্তব্য আপনি দেননি, সবকিছু মিলে কথা বলেছেন, আলটিমেটলি আবেগী হলেও গঠনমূলক কথা বলেছেন, সমালোচনা করেছেন বাংলাদেশের, যেটা আসলে খুব জরুরি বাংলাদেশের জন্য অ্যাজ এ টিম হিসেবে বিশ্বের দরবারে খেলার জন্য। শেষ তো করবোই, পুতুল গানটা শুনবো তোমার কাছে, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। যারা তখন দেখছিলেন আমাদের দেশ রূপান্তরের এই আয়োজনটি, দেশ রূপান্তর স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা। আমরা জানি যে আমাদের মতোই আপনারাও ভীষণভাবে ফুটবল প্রেমী এবং এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে, যেখানে শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিল নয় আরো অনেক দলের ফ্যান রয়েছেন আপনারা। আমি বলবো যে সব দল ভালো খেলুক, সব দলের এই ভালো খেলা, এই আনন্দ, এই ফেস্টিভ মুড আমাদের মধ্যে বজায় থাকুক এবং এই আনন্দে আনন্দে আমাদের এই ফুটবল শেষ হয়ে যায়। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে বারবার আমাদের এই আয়োজনে। একটা গান শুনতে শুনতে শেষ করছি। আমার লেখা সৈয়দ রেজা আলীর সুরে গানটা গাইছি। ব্যস্ত দুজনে, ব্যস্ত প্রতিদিন, ছুটে চলা দুজনের দুপথে, কতকাল যেন হয়নি কথা মন খুলে তোমার সাথে, দূরত্ব ভেঙে কাছে এসো আবার, তোমারই অপেক্ষায় আছি। কত কথা ছিল, কত অজানা, এসো আবার কাছাকাছি।